আহতদের সুচিকিৎসার বিষয়ে যে রেসপন্স আমরা আশা করেছিলাম সেটা হয়নি। এর দায়ভার সরকারের এবং তার চেয়েও বেশি ছাত্র নেতাদের। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে আমি একটা লেখা ফেসবুকে দিয়েছিলাম, যেটার শিরোনাম ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব গ্রহণের 1 মিনিটের মাথায় যে কাজ শুরু করতে হবে। তো সে লেখাটা এরকম যে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব গ্রহণের 1 মিনিটের মাথায় যে কাজ শুরু করতে হবে তা হলো আহতদের চিকিৎসা। দেশ বিজয় উৎসবে মেতেছে। এর মধ্যেও কিছু দুরন্ত ছেলে যারা হয়তো বিকেলে ফুটবল ক্রিকেট খেলতো, গতিসীমা অমান্য করে মোটরসাইকেল চালাতো, গভীর রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিত, আজ তাদের অনেকেই অন্ধ। কারো কারো পা কেটে ফেলতে হয়েছে। এখন তারা হাসপাতালে অথবা ঘরের অন্ধকার কামরায় শুয়ে শুয়ে তীব্র যন্ত্রণা ভোগ করছে। যে ছেলেগুলো অন্ধ হয়ে গিয়েছে তারা এই বিজয় উল্লাস দেখতে পারছে না। যারা নিহত হয়েছে তাদের অবদান চিরস্মরণীয়, কিন্তু তারা সকল যন্ত্রণা একবারই ভোগ করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। এখন আমরা চাইলেও দুনিয়াতে তাদেরকে কিছু দিতে পারবো না। তাই সর্বপ্রথম আমাদের আহতদের সুচিকিৎসার পদক্ষেপ নিতে হবে, যাদের অনেকেই জিন্দা লাশ হয়ে বাকি জীবন কাটাবে। সরকারকে তাদের সর্বোন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে দেশের বাইরে পাঠাতে হবে। যাদের পা কাটা পড়েছে তাদের কৃত্রিম পা লাগিয়ে দিতে হবে। তারা যেন সারা জীবন বসে খেতে পারে সে ব্যবস্থা করে দিতে হবে। এক্ষেত্রে এককালীন টাকা দিলে সেটা শেষ হয়ে যেতে পারে। শেষ হওয়ার পর কোনো পরিবারে রোগীকে বোঝা মনে করা হতে পারে এবং তার পরিবারের ভেতরেই সে নিগ্রহের শিকার হতে পারে। তাই মাসে মাসে টাকা দেওয়াই ভালো মনে করি। এমন কাজ করতে হবে যাতে পরবর্তী কোনো সরকার সেটা বন্ধ করতে না পারে। এমনকি তাদের যদি বিবাহের ক্ষেত্রে সমস্যা হয় সে ব্যাপারেও সহযোগিতা করা উচিত। প্রয়োজনে মোহরানা বেশি দিয়ে তাদের বিয়ে করাবে। আহত নিহতদের সহযোগিতার জন্য যে ফান্ড গঠন করা হবে তাতে শুধুমাত্র সরকারি টাকা নয়, বরং আমাদেরকেও সেই ফান্ডে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। আমরাও চাই তাদের সহযোগিতা করতে। আহতদের সুচিকিৎসার বিষয়টি যে ব্যাপারে 1-2 দিনের ভিতরেই পদক্ষেপ নেওয়া দরকার ছিল, সেটা 1-2 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও ঠিকমতো হয়নি। অনেকে বলছে যে নতুন সরকার এসেছে, তাদের তো গুছিয়ে উঠতে সময় লাগে। এই বুঝ আসলে আমাদেরকে দেওয়া যাবে না, কারণ আমরা জানি কোন কাজে কেমন সময় লাগে। প্রতিটি কাজই তো দীর্ঘমেয়াদী না। অনেক কাজ দ্রুততার সাথে করতে হয় এবং দ্রুততার সাথে করার সুযোগ রয়েছে। সব কাজ অনেক সময় লাগে বিষয়টা তা নয়। আর আহতদের চিকিৎসার বিষয়টা এমন যে ইচ্ছা করলে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া যেত। উপদেষ্টা মণ্ডলী গঠনের সময়ই ছাত্রদের মধ্য থেকে একজন স্বাস্থ্য উপদেষ্টার সাথে রাখা যেত। যেমন স্বাস্থ্যমন্ত্রীর সাথে প্রতিমন্ত্রী থাকে, একইভাবে স্বাস্থ্য উপদেষ্টার সাথে ছাত্রদের মধ্য থেকে অথবা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে একজন যোগ্য ব্যক্তিকে স্বাস্থ্য উপদেষ্টার সাথে রাখা যেত। ওই ব্যক্তির কাজ হতো শুধুমাত্র এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের তদারকি করা, আর মেইন যে স্বাস্থ্য উপদেষ্টা সে হয়তো দেশের পুরা স্বাস্থ্য খাত দেখাশোনা করত। কেন অভ্যুত্থানের মধ্য থেকেই কাউকে নিয়োগ দেওয়া উচিত ছিল? এর কারণ হলো সরকার তো বিভিন্ন আদেশ জারি করে, কিন্তু সেটা পালন হয় কতটা আমরা সেটা ভালো করেই জানি। সুতরাং সরকার যে সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা পাঠিয়েছে আহতদের চিকিৎসার ব্যাপারে, সেই নির্দেশনা কতটুকু পালন করা হবে, ওইখানে যারা কর্মচারী থাকবে তারা কতটুকু গুরুত্ব দিবে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটাও আমরা বুঝি। সুতরাং শুধুমাত্র নির্দেশনা দেওয়াটাই যথেষ্ট না, বরং নির্দেশনা দেওয়ার পর তদারকি করতে হবে যে এটা কীভাবে পালন হচ্ছে, কতটুকু পালন হচ্ছে। একজন কর্মচারী হয়তো রুটিন মাফিক তার ডিউটি পালন করে চলে যাবে, কিন্তু যে ব্যক্তি এই অভ্যুত্থানে অংশ নিয়েছে, যে আন্দোলন করেছে, তার ভেতরে
আন্দোলনকারীদের জন্য একটা দরদ কাজ করবে। আমি যখন এই ভিডিও বানাচ্ছি তখন সরকার হয়তো কিছু ব্যবস্থা নিয়েছে, কিন্তু সেগুলো পর্যাপ্ত না। তারা সরকারি হাসপাতালগুলোতে ফ্রি চিকিৎসা দিচ্ছে, কিন্তু অন্যান্য কিছু বিষয় থাকে যেগুলো সরকারি হাসপাতাল দেয় না, সেগুলো বাইরে থেকে কিনতে হয়। সেগুলোর বিষয়ে তাদের কি নির্দেশনা, তাদের কি পদক্ষেপ, সেটা কিন্তু স্পষ্ট নয়। এছাড়া তারা বেসরকারি হাসপাতালের কাছে দাবি জানিয়েছে বা অনুরোধ করেছে যে তারা যেন বিনামূল্যে চিকিৎসা দেয়, কারণ তারা তো সারা বছর ব্যবসা করেছে। এই যে আবদার, এই যে অনুরোধ, এটাও শিশুসুলভ। কারণ এই আবদারের পর তারা যদি সমালোচনার ভয় হোক বা যে কারণেই হোক বিনামূল্যে চিকিৎসা দেয়ও, তারা কি ঠিকমতো এই চিকিৎসাটা করবে? কারণ আপনি হয়তো তাদের উপর বিনামূল্যে চিকিৎসার বিষয়টা চাপিয়ে দিয়েছেন। এখন তারা এই চিকিৎসার ভিতরে কম বেশ করলে সেটা কে ধরতে পারবে? কিভাবে সম্ভব ধরা? হয়তো তারা পুরোপুরি সুস্থতার আগেই ছাড়পত্র দিয়ে বিদায় করে দিবে। অলরেডি কিছু অভিযোগ কিন্তু এসেছে, এবং যে ধরনের চিকিৎসা দরকার সে ধরনের উন্নত মানের চিকিৎসা হয়তো তারা দিবে না। যে অপারেশনটা করা দরকার সে অপারেশনটা হয়তো দিবে না, যে ওষুধ দরকার সে ওষুধটা হয়তো দিবে না। এমনকি অনেককে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া দরকার, বেসরকারি হাসপাতাল কি তাদেরকে বিদেশে পাঠাবে না। আর সরকারের এই বিষয়ে কি মনোভাব সেটা তো তারা বলেইনি। শেখ হাসিনা কিন্তু পতনের কয়েকদিন আগেও একটা কথা বলেছিল যে সে এই সহিংসতায়, মানে তার ভাষায়, এই সহিংসতায় যারা আহত হয়েছে তাদের পূর্ণাঙ্গ চিকিৎসা দিবে, এবং যারা পা হারিয়েছে তাদের কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেবে। শেখ হাসিনা করতো কি না এটা আমরা বলতে পারছি না, কিন্তু সে তার দলের লোকদের জন্য হয়তো করতো, কারণ সে এটা করে। তার ছাত্রলীগ, তার আওয়ামী লীগ বা পুলিশ, তাদের জন্য নিশ্চয়ই সে এই ধরনের চিকিৎসার ব্যবস্থা করত। তো শেখ হাসিনা যদি এই ধরনের ঘোষণা দিতে পারে, এরকম একটা ঘোষণা কি আমরা আমাদের বর্তমান সরকারের কাছ থেকে পেয়েছি? পাইনি। আর বেসরকারি হাসপাতালগুলোর তো এটা একটা ব্যবসা, তারা এখানে ব্যবসা করতে এসেছে। তারা ছাড় দিবে কি না এটা সম্পূর্ণ তাদের বিষয়। তাদের কাছে এই মানে ভিক্ষাবৃত্তি বা এই ধরনের আবদারের কি প্রয়োজন রয়েছে? সরকারের কাছে কি টাকার অভাব? যদি ধরি যে 5,000 মানুষ আহত হয়েছে, তাদের প্রত্যেকের পেছনে অ্যাভারেজে যদি 2 লক্ষ টাকা খরচ হয়, তাহলে মাত্র 100 কোটি টাকা খরচ হবে। একটা সরকারের জন্য 100 কোটি টাকা কিচ্ছু না। তারা 100 কোটি টাকা বহুত জলে ভাসিয়ে দিছে। যে সরকারকে রক্ত ঝরিয়ে তারা পতন ঘটিয়েছে, ওই সরকারের একজন পিয়ন বা একজন সাধারণ কর্মচারী বা একজন ওয়ার্ড পর্যায়ের নেতাই তো 300, 400, 500 কোটি টাকা চুরি করেছে সরকারের ফান্ড থেকে। তাহলে বিগত সরকারের একজন পিয়নের অথবা একজন ওয়ার্ড পর্যায়ের নেতার যে চুরি করা টাকা, সেই একজনের টাকা দিয়েও তো তাদের চিকিৎসাটা করা যায়। তারা তো পুরো দেশটাকে বাঁচিয়ে দিয়েছে, এটা তো চিন্তা করতে হবে। এক বিশেষজ্ঞ দেখলাম টাকার সংকটের কথা বলল, যে বর্তমানে সরকার মাত্র পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা তো সংকটের মধ্যে রেখে গিয়েছে দেশ, তো এখন টাকার সংকট রয়েছে। তার জন্য কি এতই সংকট রয়েছে? যদিও এই যুক্তি গ্রহণযোগ্য না, তারপরেও সরকার যদি একান্ত এই খরচ বহন করতে না চায়, গড়িমসি করে, তাহলে জনগণ এই খরচ বহন করতে রাজি আছে। 16 কোটি বাঙালি এই খরচ বহন করতে রাজি আছে, কিন্তু সেজন্য তো একটা ঘোষণা আসতে হবে। আমাদের সমন্বয়কগণ তাদের অফিসিয়াল কোনো ঘোষণাই দিল না, তারা একটা ফান্ড গঠন করলো না। তারা যদি অফিসিয়ালি একটা ঘোষণা দিত, মানুষ টাকা নিয়ে এগিয়ে আসতো। আমি নিজেও টাকা দিতে চাই। আমি যদি 1,000 টাকাও দিই, এমন আমার মতো হাজারো লক্ষ মানুষ 1,000 টাকা দিলে কত টাকা হয়ে যাবে? কিন্তু কোথায় টাকা দিব, কিভাবে দিব? এখন একজন সমন্বয় ঘোষণা দিয়েছে যে আপনারা আপনাদের আশেপাশে যারা আছে তাদের পাশে দাঁড়ান। ধরেন আমার পাশের এলাকায় একজন আহত ব্যক্তি, তাকে আমি টাকা দিলাম, কিন্তু তাকে তো আরও কয়েকটা সংগঠনও টাকা দিতে পারে। এই টাকাটা তার কতটুকু প্রয়োজন, তার কতটুকু চিকিৎসার টাকা সে জোগাড় করতে পেরেছে, কতটুকু বাকি, সেই হিসাব তো নাই। তো দেখা যাবে যে একজনে 10 বার টাকা পেয়েছে আর একজন একবারও পায়নি। এটা হচ্ছে সমস্যা। আর অনেকেই ব্যক্তিগতভাবে টাকা উঠাচ্ছে,
সেদিন দেখলাম যে একজন সমন্বয়ক তাদেরকে গিয়ে বলছে যে আপনারা কেন টাকা উঠাচ্ছেন, আমরা একটা টাকাও এখন পর্যন্ত উঠাইনি, সুতরাং কেউ টাকা উঠাবেন না। আরে আপনারা যদি টাকা না উঠান তাহলে তো মানুষ উঠাবেই, আপনারা কেন টাকা উঠাচ্ছেন না? এবং চিকিৎসার ক্ষেত্রে এটাও নিশ্চিত করতে হবে যে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতে বসেও যেন তারা সুচিকিৎসা পায়। সম্পূর্ণ ওষুধ কেনার টাকা থেকে শুরু করে নার্স লাগলে নার্স দিবে। এমনকি কারো যদি সারা জীবন চিকিৎসার দরকার হয় তাহলে সারা জীবন তার ফ্রি চিকিৎসা হতে হবে, এমন আইন দরকার হলে পাশ করে দিতে হবে। এবং চিকিৎসার পর তাদের পুনর্বাসন করে দিতে হবে, তাদেরকে যেভাবেই হোক, ট্রেনিং দিয়ে হোক, চাকরি দিয়ে হোক, পুনর্বাসন করতে হবে। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন যে এখন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারাটা এবং পূর্ণাঙ্গ তালিকা করতে না পারাটাকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা হিসাবে চিহ্নিত করতে চাই। তিনি স্বাস্থ্য বিভাগকে 24 ঘন্টার আলটিমেটামও দিয়েছে। আমি বলবো যে এক্ষেত্রে ব্যর্থতাটা সরকারের চেয়ে বেশি হচ্ছে ছাত্রনেতাদের। কারণ আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা বলেছিল পরবর্তী সরকারের রূপরেখা তারা ঘোষণা করবে। সুতরাং বর্তমান যে সরকার রয়েছে আমরা ধরে নিতে পারি এই সরকার তাদের সুপারিশে গঠিত হয়েছে। সুতরাং যে সরকারকে তারা বানিয়েছে সেই সরকার কেন কাজ করছে না, কেন তাদের কথা শুনছে না? নাকি অন্য কোনো কালো হাত ঢুকেছে, অন্য কোনো কালো হাত এই সরকার গঠনে কাজ করেছে, অর্থাৎ ছাত্রদের পুরো নিয়ন্ত্রণ এখানে ছিল না? নাকি ছাত্ররাই নিয়োগ দিয়েছে কিন্তু সঠিক লোক নিয়োগ দিতে পারেনি? তাহলে এটা ছাত্রদেরই ব্যর্থতা। অথবা ছাত্ররা ঠিকমতো দাবি জানায়নি, এই বিষয়টা তাদের মাথায় আসেনি যে প্রথমেই আহত ছাত্রদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তো এক্ষেত্রেও ছাত্রদেরই ব্যর্থতা। আরেকটা বিষয় হচ্ছে ছাত্রদের কেন বারবার আলটিমেটাম জানাতে হয়, রাজপথে নামতে হয়, যেখানে এই সরকার তাদের রূপরেখায় তৈরি হয়েছে। তো এই সরকার তো তাদের কথা মানা উচিত, তারা একটা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিবে, সরকার তাদের কথা মানবে। এরকমই তো হওয়ার কথা ছিল। আমরা যদি বিগত আওয়ামী লীগ সরকারের উদাহরণ দিই, আমরা কখনো দেখিনি যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ কোনো দাবি নিয়ে মাঠে নেমেছে। বরং তাদের যা কিছু দরকার হতো তারা সেটা এমপি মন্ত্রী তাদের মাধ্যমে জানিয়ে দিত এবং সাথে সাথে তারা সেটা পেয়ে যেত, কারণ তারা ছিল সরকারি দল। আন্দোলন তো করে সাধারণত বিরোধী দল। তাহলে কি বর্তমান সরকারের সাথে ছাত্রদের সম্পর্ক বিরোধী দলের? বর্তমান ছাত্র সমাজকে উদ্যোগ নিয়ে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো ডকুমেন্টারি তৈরি করা। অর্থাৎ এই যে আন্দোলনটা গেল, এই আন্দোলনের অনেক না বলা কথা, অনেক গল্প চাপা পড়ে আছে বিভিন্ন অলিগলিতে। বিশেষ করে যেই সময়টায় ইন্টারনেট ছিল না এবং টেলিভিশনগুলোর উপর নিষেধাজ্ঞা ছিল, সেই সময়টার অনেক কিছু প্রচার হয়নি ঠিকভাবে। এই কারণেই অনেকে ছাত্রদের অবদানকে ছোট করে দেখা শুরু করেছে, বা অনেকে ওই ইতিহাস বা ওই নির্মমতা, ওই নির্যাতন না জানার কারণে বিষয়টাকে অনেক সহজ মনে করছে যে খুব সহজে হয়ে গিয়েছে। আসলে তারা তো টেলিভিশন নির্ভর বা তারা পত্রিকা নির্ভর, টেলিভিশনে পায়নি, পত্রিকায় পায়নি, তো তারা এই জন্য ফুল সিনারিওটা ধরতে পারছে না। এজন্য অবশ্যই একটা সুন্দর মানসম্পন্ন ডকুমেন্টারি হওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে এমন একটা অভ্যুত্থানের পর বা বিপ্লবের পর যে ধরনের জীবন্ত এবং প্রাণ চাঞ্চল্যে ভরপুর মানুষ দিয়ে এই দেশ পরিচালনা হওয়ার কথা ছিল, যেমন দুরন্ত মানুষজন উপদেষ্টা প্যানেলে থাকার কথা ছিল, সেটা আছে বলে আমাদের কাছে মনে হয় না। কেউ কেউ থাকতে পারে কিন্তু বেশিরভাগ নয়। কারণ আমাদের কাছে এই সরকারকে স্লো মনে হচ্ছে, ধীরগতির মনে হচ্ছে যে তারা বয়সের ভারে নুবজ। আগের যে সরকার ছিল তারা এক বিশাল ড্যামেজ তৈরি করে গিয়েছে। অর্থনৈতিকভাবে দেশের অবস্থা খুব খারাপ। এই সময় খুব দ্রুত গতিতে কাজ করা উচিত ছিল। স্বাভাবিক কাজকর্ম দিয়ে সেই ড্যামেজকে ঠিক করা যাবে না, উৎপাদন বাড়ানো দরকার ছিল এবং বিভিন্ন পদক্ষেপ খুব দ্রুত গ্রহণ করা দরকার ছিল। বর্তমান যারা উপদেষ্টা হবে তাদের এক মুহূর্ত নিঃশ্বাস ছাড়ার মতো সময় নাই, এটা তারা উপভোগ করতে আসেনি। তাদের নিজেরও দৌড়ের উপর থাকতে হবে এবং সরকারি কর্মচারীদেরকেও দৌড়ের উপরে রাখতে হবে, যারা গত 15-20 বছর ধরে খুব
ধিমে তালে কাজ করেছে যে সমস্ত সরকারি কর্মচারী, তারা বেতন তো ঠিকই পেয়েছে, কিন্তু তাদের কাজের গতি সবসময় কম ছিল। এবং এখন যদি আগামী 2-3 বছর তারা একটু বেশি কাজ করে, দ্রুত গতিতে কাজ করে, তাহলে এটা তাদের উপর কোনো জুলুম হবে না। সরকারের উচিত আমাদের রিজার্ভ বাড়াতে হলে হুন্ডি একেবারে বন্ধ করে দেওয়া। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রবাসীদের উদ্দেশ্যে একটা বক্তব্য আসা উচিত, যেখানে হুন্ডি কী জিনিস, হুন্ডি কিভাবে দেশের ক্ষতি করে এটা তারা বুঝিয়ে বলবে। অনেক প্রবাসী জানে না, বেশিরভাগই জানে না। তো এই বিষয়টা তাদের কাছে তুলে ধরলে, হুন্ডি বন্ধ হলে আমাদের রিজার্ভ অনেক বেড়ে যাবে এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড অনেক ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আর উপদেষ্টা নির্বাচনের প্রক্রিয়া কী সেটাও জনগণের সামনে স্পষ্ট হওয়া উচিত। আসলে লুকোচুরি অনেক সময় প্রশ্নের জন্ম দেয়, অতএব যথাসম্ভব এই বিষয়গুলো স্পষ্ট রাখা যে কোন প্রক্রিয়ায় উপদেষ্টা নির্বাচিত হচ্ছে, কারণ কিছু কিছু উপদেষ্টার বিষয়ে কিন্তু বিতর্ক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমান যারা উপদেষ্টা তাদের মেয়াদ বলে দেওয়া, অন্তত প্রাথমিক একটা মেয়াদ বলে দেওয়া যে 2 বছর 2.5 বছর ভাবে প্রাথমিক লক্ষ্যমাত্রা, এই সময়ের ভিতরে আমরা সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে দিব। একেবারে অনন্তকালের জন্য এভাবে চলতে থাকা এবং একটা ধোঁয়াশার মধ্যে থাকাটা ভালো মনে হয় না, কারণ বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানকার মানুষ যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের সরকার নির্বাচিত করে থাকে, সুতরাং তাদের তো একটা জানার অধিকার তৈরি হয় যে কবে নির্বাচন হবে। সেটা বেশি সময় হোক, কিন্তু সেটা বলে দেওয়া ভালো। এমনকি রাজনৈতিক দলগুলোরও একটা অধিকার থাকে, কারণ তারা দলটাকে কিভাবে গোছাবে সেই বিষয় থাকে। আর মূল বিষয় হচ্ছে এই যে ক্ষমতার চেয়ার, এটা খুব খারাপ জিনিস। এখানে সুপার গ্লু লাগানো আছে, কেউ এখানে একবার বসলে সহজে উঠতে চায় না। বাংলাদেশের মানুষ অনেকবার বিশ্বাসভঙ্গের শিকার হয়েছে। 1/11 সরকার, তারাও কিন্তু বলেছিল যে আমরা সংস্কার করব, বিএনপি আওয়ামী লীগ উভয় দলে থাকা দুর্নীতিবাজদেরকে আমরা ধরব, এবং তারা অনেকটা ওইভাবে করেছিল, কিন্তু পরবর্তীতে তাদের ক্ষমতার, সুতরাং এমন কিছু যেন রিপিট না হয়, এজন্য এই বিষয়গুলো স্পষ্ট করে দেওয়া উচিত বলে মনে করি।